নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী শুরু করছি স্ট্রেট কাট। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে আয়না দেখিয়ে এলেন আমাদের জাভেদ আখতার। তার মন্তব্য সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল। এমনকি কঙ্গনা রানাওয়াত, কট্টর অ্যান্টি জাভেদ পন্থী, তিনিও কিন্তু শেয়ার করার লোভ সামলাতে পারেননি। যে কঙ্গনা এর আগে জাভেদের বিরুদ্ধে স্বজন পোষণ সহ নানা অভিযোগ করেছিলেন। জাভেদ আখতারের বক্তব্য আপনাদের শোনাবো, কিন্তু তার আগে বলি, মুম্বাই হামলার পর এতগুলো বছর চলে গেল, হাফিজ সাঈদ কিংবা জাকিউর রহমান লখভি যারা এই হামলার ষড়যন্ত্র করেছিল তাদের এখনো পাকিস্তান শাস্তি দিতে পারল না। একটু স্পষ্ট করে বলি, কোনো রাগঢাক না করে, মানে ইচ্ছে করে তাদের ধরা হলো না। দেখুন, মুম্বাই হামলা পাকিস্তানের স্টেট স্পন্সর্ড টেররিজমের একটা আদর্শ উদাহরণ। ফলে পাক সরকার যে শাস্তির ব্যবস্থা করেনি তা অস্বাভাবিক নয়, পাকিস্তান এরকমই করে থাকে। কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ, তারা কি তাদের সরকারের উপর যথেষ্ট চাপ তৈরি করেছিলেন? যারা ভারতে হামলা চালালো, যাদের জন্য দুনিয়ার কাছে পাকিস্তানের নামই বদনাম হলো, সেই জঙ্গিদের অবিলম্বে জেলে পাঠানো হোক না। ওদেশে এরকম কোনো জনমত তৈরি হয়েছে বলে আমরা জানি না, সত্যি জানি না, শুনিনি অন্তত। সরকারি আমলারা, পদাধিকারীরা অনেক সময় খোলাখুলি অনেক কথা বলতে পারেন না। জাভেদ আখতারের সেসব বাধা নেই। তিনি জনসমক্ষে পাক সরকারকে মনে করালেন লতা মঙ্গেশকরের গান, সচিন তেন্ডুলকরের খেলার ভক্তদের মনে করালেন যে মুম্বাই হামলার চক্রীরা পাকিস্তানে দুধে ভাতে আছে, তাদের পোষা হচ্ছে একদম। এবং এটা উনি মনে করালেন যে এটা কিন্তু ভারত ভালোভাবে নেয়নি, নিচ্ছে না, নেবে না। কবি ফয়াদ আহমেদ ফয়েজের স্মরণে একটি সাহিত্য উৎসবে যোগ দিতে লাহোরে গিয়েছিলেন জাভেদ। সঞ্চালক তাকে প্রশ্ন করেন যে ভারতে ফিরে গিয়ে পাকিস্তান সম্পর্কে কি বলবেন তিনি। কবির উত্তরটাই খবর। मैं तकल्लुफ से काम नहीं लूंगा। हमने तो नुसरत के बड़े बड़े फंक्शन किए, मेहदी हसन के बड़े बड़े फंक्शन किए। आपके मुल्क में तो लता मंगेशकर का कोई फंक्शन नहीं है। तो हकीकत ये है, चलिए अब हम एक दूसरे को इल्जाम न दें, उससे सॉल्व नहीं होगा। ये अहम बात यह है कि ये जो आजकल इतना गर्म है फिजा, वो कम होनी चाहिए। हम तो बंबई के लोग हैं, हमने देखा हमारे शहर पे कैसे हमला हुआ था। तो वो लोग नॉर्वे से तो नहीं आए थे, ना इजिप्ट से आए थे, वो लोग अभी भी आपके मुल्क में घूम रहे हैं। तो ये शिकायत अगर हिंदुस्तानी के दिल में हो तो आपको बुरा नहीं मानना चाहिए। জঙ্গি পুষতে গিয়ে পাকিস্তানের কি দশা হয়েছে দেখুন। ওদেশের সরকার এখন জঙ্গিদের ভয়ে কাঁপছে। একটা সরকার জঙ্গিদের ভয়ে কাঁপছে। পাক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছে কে জানেন? খাইবার পাখতুনখোয়ার গভর্নর লিখেছেন, বাঁচান, আমরা আর সামলাতে পারছি না, আপনারা কিছু একটা করুন, সেনা পাঠান, পুলিশ পাঠান, স্পেশাল ফোর্স পাঠান, যাই হোক না কেন কিছু একটা করুন, না হলে পাকিস্তান আবার ভাঙবে। তেহরিক-ই তালিবান যেখানে খুশি ঢুকে পড়ছে, পুলিশ মারছে, সরকারি কর্মীদের টার্গেট করছে, অফিসে আর থানায় ঢুকে হামলা চালাচ্ছে। ওখানকার পুলিশ তো এখন আর এই পাক তালিবানের মুখোমুখি হতে চাইছে না। দেশটার কি অবস্থা দেখতে পাচ্ছেন? সিকিউরিটি ফোর্সেসরা তারা ফেস করতে চাইছে না। এমনকি ডুরান লাইন পেরিয়েও আফগানিস্তান থেকে পাকিস্তানে অবাধে যাতায়াত চলছে। একটি ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে যে আফগানিস্তানের দিক থেকে দলে দলে পাকিস্তানে ঢুকছে কিছু মানুষ। তাদের কাঁধে AK-47 সমস্ত রাইফেল, মুখে তেহরিক-ই তালিবানের নামে স্লোগান। তারা বলছেন ইসলামাবাদে শরিয়তের শাসন চালু করাটাই তাদের লক্ষ্য। পাকিস্তানের মানুষ এখন ভয় পাচ্ছেন যে ৭১-এর পর দেশটা আবার না ভেঙে যায়। আর আর্থিক সংকট নিয়ে ল্যাজে গোবরে অবস্থা তো চলছেই। এদিন শাহবাজ শরীফ প্রশাসনের ঘোষণা, খরচ কমাতে বিদেশে পাকিস্তানের বেশ কিছু দূতাবাস
বন্ধ করে দেওয়া হচ্ছে। আফ্রিকা, ইউরোপ ও স্ক্যান্ডিনেভিয়ার 15টি দেশের মোট 30টি দূতাবাস হয় বন্ধ হয়ে যাবে, না হলে সেগুলির বহর কমানো হবে। 1 এপ্রিলের মধ্যে নির্দেশ কার্যকরের বিজ্ঞপ্তি জারি করেছে পাক প্রশাসন। অবস্থা এতটাই করুণ যে দূতাবাস চালানোর টাকা সেটাও নেই পাকিস্তানের। এখন বেসরকারি অর্থলগ্নি সংস্থার দরজায় দরজায় ঝুলি হাতে ঘুরছেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তান সংকটে এন্ট্রি রথচাইল্ড ইনকর্পোরেশনের। দেশ বাঁচাতে দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী শিল্পগোষ্ঠীর দ্বারস্থ পাকিস্তান সরকার। মঙ্গলবার রথচাইল্ড ইনকর্পোরেশনের 3 কর্তার সঙ্গে বৈঠক করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রথচাইল্ড বৈঠকের বিষয়টি মেনে নিয়ে বিবৃতি দিয়েছে পাক প্রধানমন্ত্রীর দপ্তর। পাক সংবাদপত্র দ্য ডনের দাবি, IMF এর বিকল্প হিসেবে রথচাইল্ডের সঙ্গে বৈঠক। $850 কোটি ঋণ পেতে প্রাথমিক আলোচনা। মানেটা কি দাঁড়ালো? এবার ঋণ পেতে বেসরকারি লগ্নি সংস্থার দরজার কড়া নাড়ল শাহবাজ শরীফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ছাড়া গত 80 বছরে এমন ঘটনার নজির নেই। আন্তর্জাতিক লগ্নি ও বন্ডের ব্যবসায় সবচেয়ে বড় ও শক্তিশালী সংস্থা রথচাইল্ড। আজ থেকে নয়, গত 100-150 বছর ধরে এই জায়গা ধরে রেখেছে রথচাইল্ড। এর হ্রাস একটি ইহুদি পরিবারের হাতে। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী কর্পোরেট সংস্থাগুলিকে ঋণ দেয় রথচাইল্ড গ্রুপ। 1992 সালে দ্য টাইম পত্রিকা লিখেছিল, রথচাইল্ড গ্রুপ দুনিয়ার সবচেয়ে ধনী ও প্রভাবশালী সংস্থা। রথচাইল্ডের হাতে দুনিয়ার 30% সম্পদ। আন্তর্জাতিক ঋণের 30% বাজার সংস্থার দখলে। 1767 সালে জার্মানির ফ্রাঙ্কফুর্টে মেয়র রথচাইল্ড একটি বেসরকারি ব্যাংক খুলেছিলেন। এখন এই গ্রুপের হাতে 100টিরও বেশি সংস্থা। আনুমানিক সম্পদ $5.5 লক্ষ কোটি বেশি। আর্থিক বিশেষজ্ঞদের বড় অংশই বলেন, এই পরিবারটি নিয়ন্ত্রণ করে বিশ্বের অর্থনীতি, নিয়ন্ত্রণ করে বিশ্ববাজারে খনিজ তেল ও সোনার দাম, হেলায় ভাঙে ও গড়ে বিভিন্ন দেশের সরকার। গত 200 বছর ধরে যুদ্ধ ও শান্তি নির্ভর করে পরিবারটির স্বার্থের উপর। এক কথায় এই রথচাইল্ড পরিবারের নির্দেশেই চলে গোটা বিশ্ব। প্রচার থেকে 100 হাত দূরে থাকা এই শিল্পগোষ্ঠী ঋণ শোধের ব্যাপারেও অত্যন্ত কঠোর। রথচাইল্ড ঋণের শর্ত প্রকাশ্যে আনে না। এই শিল্পগোষ্ঠীর সদস্যরাও প্রকাশ্যে আসেন না। এই গোষ্ঠী প্রেস বিবৃতিও দেয় না। বছরে একবার মিলিত হন পরিবারের 12 জন বোর্ড মেম্বার। এই গোষ্ঠীর ঋণের শর্ত সহ অন্যান্য খুঁটিনাটি প্রকাশ করা যায় না। এই শর্তের জন্যই ইচ্ছে থাকলেও অনেক সংস্থা রথচাইল্ড থেকে ঋণ নিতে পারে না। সেখানে একটা দেশের সরকার কিভাবে তাদের চুক্তি করতে পারে বা চুক্তি করার কথা ভাবতে পারে? পাক প্রশাসন সূত্রে খবর, IMF এর ঋণ নিয়ে অনিশ্চয়তা জারি। IMF এর সব শর্ত মানার অবস্থায় নেই শরীফ প্রশাসন। বিকল্প হিসেবে রথচাইল্ড ছাড়া তাই গতি নেই। কিন্তু রথচাইল্ড পাকিস্তানকে ঋণ দেবে কেন? কিসের ভিত্তিতে দেবে? পাকিস্তানের বন্ডের দাম তলানিতে, বিদেশি মুদ্রার ভাঁড়ারও শেষ হলো বলে। তাহলে ঋণটা মিলবে কি করে? ইমরান জামানার অর্থমন্ত্রী শওকত তারিনের আশঙ্কা, রথচাইল্ডের কাছে জমি, বাড়ি, বন্দর, শস্যগোলার মতো সরকারি সম্পত্তি বন্ধক দিতে হবে পাকিস্তানকে। পাকিস্তানের একটা অংশ রথচাইল্ড কিনে নেবে কিনা, এমন সব মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। এক ভারতীয় নেটিজেনের প্রশ্ন, রথচাইল্ড আর ইসরায়েল তো ভাই ভাই, তাহলে কি অদূর ভবিষ্যতে পাকিস্তানের সামরিক ঘাঁটি বানাতে চলেছেন বেঞ্জামিন নেতানিয়াহুরা? সোমনাথ ভট্টাচার্য, TV9 বাংলা। আচ্ছা, পাকিস্তান মুখ থুবড়ে পড়লে তাদের ভাঁড়ারে থাকা পরমাণু অস্ত্রগুলোর কি হবে? এটা কিন্তু এখন সকলকে ভাবাচ্ছে। আমি এই কথা আগে আপনাদের বলেছি যে এর মধ্যেই আবার পরোক্ষে পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে বসেছেন পুতিন। আমি আগের দিনে আপনাদের বলেছিলাম যে রুশ প্রেসিডেন্ট নিউ স্টার্ট চুক্তি স্থগিত রাখার কথা বলেছেন। ভয়ঙ্কর ব্যাপার। চুক্তিটার বিষয়ে আগে আপনাদের একটু বলি। আমেরিকা রাশিয়ার মধ্যে এটাই ছিল শেষ লিখিত সমঝোতা। 2010-এ চুক্তি সই করেন বারাক ওবামা ও তৎকালীন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তাতে বলা হয় যে আমেরিকা রাশিয়া দুদেশই 1,500-এর মতো পরমাণু অস্ত্র ও 700 পরমাণু অস্ত্রবাহী মিসাইল রাখতে পারবে, এর চেয়ে বেশি পারবে না দুদেশই। এর আগে 1987 সালে রোনাল্ড রেগান ও মিখাইল গর্বাচেভের মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমানোর জন্য এরকমই একটা চুক্তি হয়েছিল। সেই মতো
দু দেশই নিজেদের হাতে থাকা প্রায় 700 ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়। 2021-এ নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষের পর এটিকে 2026 পর্যন্ত বাড়ানো হয়। পুতিন তাতে দাঁড়ি টেনে দিলেন। পুতিন তাতে দাঁড়ি টেনে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের পথে একটা দেওয়াল তুলে দিলেন। পুতিন যখন টেলিভিশনে সব বলছেন, তখন ইউক্রেন ঘুরে পোল্যান্ডেও দেশে ফেরার জন্য তৈরি হচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ প্রেসিডেন্টের কথা শুনেই তিনি জানিয়ে দিলেন আমেরিকা ও তার বন্ধুরা ইউক্রেনের পাশেই থাকবে। ফলে বুঝতেই পারছেন যে যুদ্ধ এখনই থামার নয়। রুশ পরমাণু শক্তি সংস্থা রোসাটমকে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য তৈরি থাকার নির্দেশও দিয়ে দিয়েছেন পুতিন। रूस में कई महीनों से मैं मौजूद हूँ, लोगों से मैं बात कर रहा हूँ। मेरा मानना यह है कि बाइडन ने कीव में पहुंचकर पुतिन को राजनीतिक तौर पर फ़ायदा पहुंचाया है कि पुतिन को जो अपने लोगों को ये बताना था कि 1 साल तक जो रूस का ये स्पेशल मिलिट्री ऑपरेशन हुआ उसमें क्यों इतना लंबा वक्त लग गया, कामयाबी जो मिली है उसे आप सफलता माने 100%, 50% या असफलता माने, तो इन सब बातों के पीछे में अब पुतिन ये कहेंगे कि देखिए, अगर ये हम केवल यूक्रेन से लड़ते तब तो वाकई में 2-4-10 दिन काफ़ी थे, लेकिन हम यूक्रेन से नहीं लड़ रहे थे, हम अमेरिका से लड़ रहे थे। और उसका सीधा सबसे बड़ा सबूत है बाइडन का वहाँ पर पहुँच जाना। जब बाइडन अमेरिका से रवाना हो रहे थे तो फिर सबसे पहला कॉल रूस में आया, मॉस्को में आया, ये बताने के लिए कि बाइडन कीव पहुँचेंगे और जब वो वहाँ जाएंगे तो उससे आप इस रूप में मत लीजिएगा कि ऐसा कोई आप एक्शन कर लें, मिसाइल चला दें। तो यानी कि अमेरिका ने पहले रूस से ये पूरी गारंटी ले ली थी कि जब बाइडन कीव में रहेंगे तो रूस कोई हमला नहीं करेगा। तो आप सोच रहे होंगे कि अगर रूस ने ये गारंटी दे दी थी तो फिर कीव में जो है जब बाइडन और जेलेंस्की मिल रहे थे तो बैकग्राउंड में एयर सायरन क्यों बज रहे थे? बस यही जो पीआर का ऑप्टिक्स है ना, ये दिखाने के लिए कि देखिए हम वहाँ पहुँचे हैं, एयर सायरन बज रहा है, खतरे के बीच पहुँचे हैं। जबकि बात तो यही थी कि पहले ही सेटिंग हो गई थी, सेटिंग मॉस्को से हो गई थी कि भैया मैं वहाँ पहुँच रहा हूँ और तुम कुछ ऐसा मत करना, जब मैं निकल जाऊँगा फिर तब ऐसा करना। तो देखिए, महाशक्तियों की लड़ाई में ऐसे ही होता है, और जब महाशक्तियों की लड़ाई में होता है तो जो छोटे छोटे प्यादे हैं वो किस तरह से बलि का बकरा बनते हैं, यूक्रेन उसका सबसे बड़ा उदाहरण है। এবার একটু ঘরোয়া রাজনীতির দিকে চোখ রাখি। পাহাড় প্রমাণ চাপের মুখে উদ্ধব ঠাকরে, আর এখনই সে চাপ কাটছে না। অনেক আশা নিয়ে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলেন উদ্ধব। নির্বাচন কমিশন শিবসেনার অধিকার একনাথ শিন্ডের হাতেই তুলে দিয়েছে এবং রেখেছে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন বালা সাহেবের ছেলে। এদিন তার আবেদনের শুনানি হলো। যদিও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। উদ্ধবের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন কপিল সিব্বল। সিব্বল বলেন যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ভুল আছে, আর তা অগণতান্ত্রিক ও শিবসেনার গঠনতন্ত্রের বিরোধী। তাই এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেওয়া হোক। একনাথ শিন্ডে যাতে শিবসেনার প্রতীক দখল করতে না পারেন সেই নির্দেশ দেওয়ারও আর্জি জানান সিব্বল। কিন্তু প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ তাতে সাই দেয়নি। বরং প্রধান বিচারপতির প্রশ্ন, তিনি জিজ্ঞাসা করেন যে নির্বাচন কমিশন কি শিবসেনার গঠনতন্ত্র মেনে নির্দেশ দেবে না সংবিধান মেনে চলবে। আদালত জানিয়েছে 15 দিনের মধ্যে শিন্ডে শিবিরকে জবাব দিতে হবে। তারপর ফের শুনানি। শীর্ষ আদালতে যখন আইনি লড়াই চলছে, তখন মহারাষ্ট্রের রাজনীতিতে ঘটনার ঘনঘটা। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে তথা শিবসেনার সাংসদ শ্রীকান্তের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উদ্ধব ঘনিষ্ঠ সঞ্জয় রাউতের অভিযোগ, তাকে খুন করার জন্য সুপারি দিয়েছেন শ্রীকান্ত শিন্ডে। শুধু তাই নয়, সেই ভাড়াটি খুনের নামও প্রকাশ্যে এনেছেন তিনি। থানের গ্যাংস্টার রাজা ঠাকুরের নাম করেছেন সঞ্জয়। রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে লেখা চিঠিতে সঞ্জয়ের দাবি তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। তবে সংবাদ মাধ্যমের কাছে গ্যাংস্টার রাজা ঠাকুরের দাবি তিনি এসবের মধ্যে নেই। কেউ তাকে সঞ্জয় রাউতকে খুন করতে বলেনি। রাজা ঠাকুরের আরও দাবি যে তিনি এখন অপরাধ জগতের সঙ্গে জড়িত নন, ধর্মে কর্মে মন দিয়েছেন এবং সেসব নিয়েই থাকতে চান। এবার
ওদের কথা আপনাদের শোনাবো। আমাদের গর্বের কথা, ভারতবর্ষের গর্বের কথা প্রধানমন্ত্রী আগেই শুনে ফেলেছেন, আপনারাও শুনুন। এক রাতের মধ্যে এই অফিসারদের তৈরি করতে হয়েছিল 140টা পাসপোর্ট, 152 জনের টিম, তার মধ্যে 140 জনেরই যে প্রথমবার বিদেশ যাত্রা। 10টা দিন দম ফেলার ফুরসত ছিল না, স্নান হয়নি, খাওয়া দাওয়া হয়নি, বিশ্রাম হয়নি। তবে ওরা ধ্বংস হয়ে যাওয়ার দেশটার দিল জিতে নিয়েছেন। দেশে ফিরেই সকলে হাজির হলেন 7 লোক কল্যাণ মার্গে। প্রধানমন্ত্রীকে তুরস্কে বন্ধুত্বের নিশান ওড়ানোর গল্প শোনালেন অপারেশন দোস্তের সদস্যরা। जब मैं राउंड ले रहा था तो एक पेशेंट का रिलेटिव वो देख के समझ गया कि मैं यहाँ का कमांडिंग ऑफिसर हूँ। उसने जस्ट मेरे दोनों हाथ पकड़ के आँखों से लगाया और चूमा। तो मैं भी झुक गया। तो उसने कहा आप समझ सकते हैं ये इसका मतलब क्या है? मैंने कहा आप मुझे इज़्ज़त दे रहे हैं? तो कहते हैं नहीं, आप मेरे पिता समान हैं। तो मैं काफ़ी गदगद हो गया। बट उसके बाद वो बोलता है सर मैं इस कंट्री की यंग जनरेशन हूँ और मैं आपको आश्वस्त करता हूँ कि आने वाली जनरेशन्स याद रखेंगी कि आपके देश ने हमारे देश के लिए क्या किया। कि महिला कह रही है कि मेरे लिए सबसे पहले अल्लाह है और आज की डेट में हमारे लिए सेकंड नंबर पे आप हो। हमने सबसे पहले डॉग्स जूली को रबल्स की तरफ छोड़ा तो जूली ने रबल्स की तरफ देखकर बार करके लाइव विक्टिम होने का इंडिकेशन दिया। उसके बाद में फिर हमने रोमियो को उसके कंफर्मेशन के लिए छोड़ा और रोमियो ने फिर से बार करके उसको वहाँ लाइव विक्टिम होने का कंफर्मेशन दिया। हमने 2 छोटी बच्चियों को रबल से 80 घंटे और 104 घंटे के बाद अर्थक्वेक के निकाला उनको जिंदा। लोगों ने तालियां तो बहुत सुनी जब एयरपोर्ट से हम अपने जहाज़ की तरफ बढ़ रहे थे, पर किसी ने वहाँ जो लोग रो रहे थे करा करा के, वो शायद आई थिंक जो है लोगों ने, कई लोगों को पता नहीं होगा कि कितने लोग रो रहे थे जब हिंदुस्तानी वो बोल रहे थे कि जब वहाँ से निकल रहे थे। तिरंगा लेकर हम जहाँ भी पहुँचते हैं वहाँ एक आश्वासन मिल जाता है कि अब भारत की टीमें आ चुकी हैं। इसलिए आज दुनिया भर में भारत के प्रति एक सद्भावना। 72 घंटे से ज़्यादा वो मलबे में दबी हुई थी। पेशेंट जब आई थी वो स्ट्रेचर में आई थी और जब वो हॉस्पिटल से गई है तो वो अपने पैरों में चल के गई थी और जाते टाइम उसके आंखों में आंसू थे हमें धन्यवाद करते हुए। और उसने मतलब हमें भगवान के इक्विवेलेंट बोला कि जितना धन्यवाद मैं उनका करती हूँ मैं उतना ही धन्यवाद आपका कर रही हूँ। ये जो ऑपरेशन करने के लिए आए हुए अलग अलग टीमें थी, उनकी कुछ ज़रूरत पड़ गई तो वे भी एक दूसरे को मदद करते थे कि क्या था? ऐसा कोई अनुभव है किसी का? एक ऑपरेशन साइट में हमें तुर्की की टीम जो थी उसके साथ काम करने का लगातार मौका मिला और लगभग 72 घंटे तक उस साइट पे हम काम करते रहे। कि हम लोग जब काम कर रहे थे तो अपनी टेक्निक्स को अडॉप्ट करते हुए ब्रीचिंग करके कम से कम रबल को हटा के अंदर घुसने की कोशिश कर रहे थे एंट्री की। लेकिन जो लोकल आर्मी यूनिट्स उनकी थी वो ज़्यादातर हैवी मशीनरी का इस्तेमाल करते हुए उस लोड को हटाना चाह रहे थे। तो लास्ट में फिर यही हुआ कि उन्होंने हम लोगों को पूरी तरह से बोला कि आप इसको कीजिए, हम देख रहे हैं। और उसके बाद उन्होंने एंट्री हमारे मेथड के थ्रू अंदर की। ऑपरेशन दोस्त मानवता के प्रति भारत के समर्पण और संकट में फंसे देशों की मदद के लिए तत्काल खड़े होने के हमारे कमिटमेंट को भी दर्शाता है। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন টিভি9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।